কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। নমস্কার, আসুন এক সুরের গল্পে মাতি, কথায় কথায় মত্ত হই। আমাদের চারপাশে বিভিন্ন কাব্যগাথার নানা কথা ভেসে চলে। এই কথাগুলো আমরা আমাদের সুরের ডোরে বেঁধে আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের কথা ও গানে অনুষ্ঠানের মাধ্যমে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান কথায় ও গানে, অবশ্যই তা সুরে সুরে বাঁধা। আমাদের সঙ্গে যে শিল্পীরা রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দেব। রয়েছেন সঙ্গীত শিল্পী শর্মিষ্ঠা দেব। নমস্কার শর্মিষ্ঠা, অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আর তোমাকে যখন আমাদের সঙ্গে পেয়েছি, ভালো ভালো কিছু গান কিন্তু শুনে নেব। একদম একদম। অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমরা সঙ্গতে যারা আছে তাদের সঙ্গে একবার আলাপ করিয়ে দিই। আমার বাঁদিকে রয়েছে গিটারে পলাশ আচার্য, ধন্যবাদ পলাশ আসার জন্য। কিবোর্ডে রয়েছে দেবজিৎ দেবনাথ, নমস্কার তোমাকেও। আমাদের সঙ্গে তবলায় রয়েছেন বিভাস ঋষি দাস, নমস্কার, অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। পারকাশনে রয়েছে শুভজিৎ দেবরয়। আমরা চলে যাব শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, আমরা কথা তো অনেক বলবো, যেহেতু কথায় ও গানে অনুষ্ঠান। প্রথমে আমরা একটা গান দিয়ে শুরু করি আমাদের অনুষ্ঠান। আচ্ছা, তাহলে যেহেতু প্রথম গান, আমি চাইবো প্রথম গান আমার শ্যামা মায়ের নামেই হোক। আচ্ছা। আর কিছু ছোট গল্প আছে শ্যামা মায়ের গানটা দিয়ে কেন শুরু করতে চাইছি সেটা আমি না হয় পরে বলবো। শুরু করছি শ্যামা সঙ্গীত দিয়ে। শ্যামা সঙ্গীত বললে আমরা রামপ্রসাদীটাই বেশিরভাগ আমাদের কানে বাজে। আমি রামপ্রসাদী দিয়ে শুরু করছি। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পথে, আবাদ করলে ফল তো সোনা, মানব জমি রইল পথে, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ
শর্মিষ্ঠা, ভীষণ সুন্দর একটা শ্যামা সঙ্গীত আমরা শুনলাম, মনটা ভরে গেল শুরুতেই। ধন্যবাদ ধন্যবাদ। আমরা এরপরে কিসে যাব, কথা অনেক বলবো, কিন্তু তার আগে শ্যামা সঙ্গীত দিয়ে তো শুরু করলাম, আমরা কি আরেকটা ভক্তিগীতিতে যেতে পারি? হ্যাঁ, যেতেই পারি। তাহলে একটি ভজন শোনাই, যেহেতু শ্যামা সঙ্গীত শোনালাম, রামের ভজন শোনাই। রাম জি আমাদের তো শ্যামা মাকেই আরাধনা করেছি। হ্যাঁ, তোমার সাথে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে যে রামের ভজন তুমি একটা তৈরি করেছো। এবার অযোধ্যাতে যখন রাম মন্দির হলো, তো সেই উপলক্ষে আমার ডিডি ন্যাশনাল একটা প্রোগ্রাম ছিল দিল্লিতে। তো সেখানে আমাকে বলা হয়েছিল যে আমার নিজস্ব যদি কোনো ভজন থাকে সেটা গাওয়ার জন্য। আর সেই সময়ই আমার এই ভজনটা করা। তো সেটা একটু চেষ্টা করছি, জানি না তোমাদের কেমন লাগবে। খুবই ভালো লাগবে। আর আরেকটা কথা না বললেই নয়, এই চেষ্টার মধ্যে অনেকটা হাত রয়েছে আমার হাজবেন্ড বিভাসের। আমি কথাটা লিখেছিলাম, এবার সুরটা কিভাবে করব বুঝতে পারছিলাম না, তখন বিভাস আমাকে সুরে সাহায্য। হ্যাঁ, আমার সুরটা পুরোটাই ওর করা। তো চেষ্টা করছি। जय जय राम सिया राम, जय जय राम, जय श्री राम। जय जय राम सिया राम, जय जय राम, जय श्री राम। जय जय राम सिया राम, जय जय राम, जय श्री राम। जय जय राम सिया राम, जय जय राम, जय श्री राम। घर में सब राम की ज्योत जला, घर में सब राम की ज्योत जला। राम नाम से मन महकाओ। राम नाम से मन महकाओ। घर में
অসাধারণ। প্রথমে একটা শ্যামা সঙ্গীত, তারপরে এই রামভজন, পরিবেশটা একদম অন্যরকম হয়ে একদমই, গেল। মানে আসলে ঈশ্বরের নাম নিয়ে শুরু করলে যা হয় যেটা সেখানেই মানে আর বেরোতে ইচ্ছে করে না। একদমই তাই, আবেশটা একটা চলছেই যেন। ঠিক। আচ্ছা, তাও একটুখানি কথা বলি যে এত সুন্দর গান, তোমার কণ্ঠ, এত গান শুনেছি তোমার, তোমার গানের জগতে আসাটা কিভাবে? আমার যে পরিবার গান বাজনারই পরিবার, একটি আচ্ছা। সাংগীতিক পরিবার। আমার বাবা তবলা বাজায়, আচ্ছা। আমার জেঠু তবলা বাজান। আমার শুরুটা আমার বাড়ি থেকেই, আমার জেঠিমার কাছে, আলপনা দেব, ওনার কাছে আমার হাতে খড়ি গান বাজনার। সেখান থেকে আমার শিখে ওঠা। পাশাপাশি আমার জেঠু দুলাল দেব, উনি আমাকে অনেকেই চেনেন, আমাদের আগরতলার পুরনো শিল্পী, উনি তবলাবাদক। আর জেঠুর জন্য, আমার বাবার জন্য আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই গানের হ্যাঁ, পরিবেশ। একদম আগরতলার যত বড় বড় শিল্পীরা রয়েছেন সবাই আমাদের বাড়িতে সে আসা ওঠা বসা, বা বাইরে থেকে যত শিল্পীরা এসেছিলেন তখনকার সময়ে। তো আমার তো ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হওয়া, আর সেই যে একটা গানের প্রতি একটা ভালোবাসা, সেই তখন থেকেই মানে অজান্তেই এটা চলে আসা। প্রফেশন বানাবো সেটা কখনো ভাবিনি, কিন্তু ভালোবাসা সেই তখন থেকেই। খুবই ভালো। আর এই যে বললে যে রামের গানটা যেরকম সুর দিয়েছেন বিভাসদা, এটাও একটা অনেক বড় পাওয়া। একদম একদম, জীবনে সেই মানে সঙ্গী একদম হিসেবে। অল্প সময়ের মধ্যে এটা করা, সেই তখন তাড়াহুড়ো ছিল যে আমার এই গানটা কিন্তু করে ভীষণ সুন্দর, খুবই সুন্দর। আমরা তোমাকে তো গজল শিল্পী হিসেবেই প্রধানত চিনি, তো আমরা কি একটা গজল শুনবো এখন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। গজল শুনতে চাইলে তো সেটা একটা আলাদা লোভে পড়ে যায় শোনানোর জন্য। আমি মিরাজের গজল থেকে আশাজির গাওয়া একটি গজল করছি। सरोना सा सजन है और मैं हूँ, सरोना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सरोना सा सजन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। तुम्हारी रूप की छाया में साजन, 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 बड़ी ठंडी पवन है और मैं हूँ, सरोना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सरोना सा सजन है और मैं हूँ। चुराए चैन रात को जगाए, चुराए चैन रात को जगाए, पिया का ये चलन है और मैं हूँ, सरोना सा
সাধু। আসলে একটা কথা যেটা শর্মিষ্ঠা জানতে ইচ্ছা করছে যে সবাই তো বিভিন্ন ধারার গানে বিশ্বাসী হয় বা উৎসাহিত হয়, তুমি কেন গজলে আসলে? বাড়িতে কি এরকম কোনো পরিবেশ ছিল? না, গজলের পরিবেশ ছিল না, বাড়িতে ছিল আমার ক্লাসিক্যালের পরিবেশ। সেই আচ্ছা। ক্লাসিক্যাল আমার শেখাও ক্লাসিক্যাল দিয়েই। আর ওই যে বললাম বাড়িতে অনেকজনের আনাগোনা ছিল, ভালো ভালো গান শোনা হতো। আগে যে রেডিওতে গান শোনা হতো, তখন একটা সময় ছিল যে সময়টার মধ্যে রাত্রিবেলা বেগম আক্তারজি গান গাইতেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমার এখনো মনে পড়ে। সেই রাত্রিবেলা 10:30 বা 11টার সময় গজলের একটা প্রোগ্রাম হতো। মানে কি কি থেকে ভালোবাসে সেটা বলতে পারবো না, কিছু না বুঝেই বেগম আক্তারজির তখন তো আমাদের শোনাই হতো বেগম আক্তারজিকে, গুলাম আলীজিকে, বড়ে গুলাম আলী খাঁ সাহেব জিকে, তারপর মেহেদি হাসান জিকে, জগদীশ সিং জিকে। তখন রেডিওতে তো ওটাই ওনাদেরই গান বাজতো। সে পাশাপাশি ঠুমরি দাদরা সেগুলোও শুনতাম। তো গজলের পাশাপাশি ঠুমরি দাদরা ওগুলোও গাইতে ভালোবাসি, ক্লাসিক্যাল তো রয়েছেই। সেই বড় হতে হতে গজলের কথা তো তখন বুঝতাম না। অ্যাকচুয়ালি গজল তো কথাটাকেই বলা হয় গজল, যেটা লেখা হচ্ছে সেটাকেই গজল বলা হয়। তো সেটাকেই যে গজল বলা হয় সেটাও ছোটোবেলায় জানতাম না। গজল ভাবতাম যে একটা ধারার গান। তো সেখানে একটা ভীষণ একটা মানে বলা যায় না একটা আকৃষ্ট হওয়া, কিসের থেকে আকৃষ্ট হওয়া, কিছু না বুঝেই আকৃষ্ট হওয়া। সে ছোট থেকেই বেগম আক্তারজি জোছনা করেছে আর এই গানটা দিয়ে আমার প্রথম গজল গাওয়া, বাংলা গজল। ভীষণ ভালো লাগতো গানটা। সেটা গজল সেটা জানতাম না, বেগম আক্তারজি গাইতেন, জোছনা করেছে, আর সেটা ছোটবেলা থেকে আমার তোলা। এরপর বুঝলাম বড় হতো যে এটা গজল, তারপর হিন্দি গজল, সেই তখন থেকেই ভালোবাসাটা। তোমার গলায় গজল অপূর্ব লাগে শুনতে। সেটা ভগবানের দান, আমি তো সেই চেষ্টাই করে যাচ্ছি শুধু। আমরা আরেকটা গজল শুনিনি, এত সুন্দর একটা গজল শোনালে আমরা আরেকটা শোনার লোভ থেকে গেল। একদম, তাহলে ঝুঁকি ঝুঁকি সি নজর, জগজিৎ সিং জির একটা অসাধারণ গজল শোনাচ্ছি। কাইফি আজমি জি হ্যাঁ গজলকার এটার। झुकी झुकी सी नजर झुकी झुकी सी नजर, झुकी झुकी सी नजर, बेकरार है कि नहीं, दवा दवा सा सही, दवा दवा सा सही, दिल में प्यार है कि
আরেকটা সুন্দর গান শুনলাম কিন্তু জগজিৎ সিংজির এই গানটা একদম, একদম। কতবার শুনেছি, তাও কত ভালো লাগছে। আচ্ছা, তোমার কি মনে হয় না যে শ্রোতারা পুরোনো দিনের গান শুনতে এখনো ঠিক আগের মতনই ভালোবাসে? কিছু কি পার্থক্য বোঝো? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই পার্থক্য রয়েছে। আর সেই পার্থক্যটা শুধুমাত্র আমি বলবো সোশ্যাল মিডিয়ার জন্য। আচ্ছা, আদারওয়াইজ কিন্তু মানুষের মধ্যে যে পুরনো জিনিস নিয়ে যে ভালোবাসাটা গানের, পুরনো গানের যে ভালোবাসাটা, সেটা কিন্তু কোথাও কমেনি। সেটা কোথাও কমেনি। এবার বলতে পারো যে কেন আমি সোশ্যাল মিডিয়ার কথা বললাম। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কি হতো, আমরা তো ভালো গানগুলোই শুনতাম। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে যেগুলো মানে ভালো গানের আর খারাপ গানের সংজ্ঞাটা একটু অন্যরকম। আমি খারাপ গান সবগুলোকে বলি না, কিছু কিছু কথার জন্য গানগুলোকে খারাপ বলা হচ্ছে। কিছু কিছু এরকম কিছু কথা দিয়ে গান বানানো হচ্ছে যে কথাগুলো সাধারণ মানুষের শোনার মতো না। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু গান সব ধরনের গানই ভালো। আমি কোনো গান, রক গান বলো সে গানও ভালো, র্যাপ গান বলো সে গানও ভালো, কারণ প্রত্যেকটা গানের আলাদা আলাদা দর্শক শ্রোতা রয়েছে। অবশ্যই, হ্যাঁ। এমন না যে শুধুমাত্র সবাই ক্লাসিক্যালটাই শুনবে, শুধুমাত্র সবাই গজল শুনবে, না, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জোনের একটা মানে ভালো লাগা আছে, ভালো দর্শক লাগা তো আছে, আছেই, দর্শক হ্যাঁ, শ্রোতা রয়েছে। শ্রোতা রয়েছে। তো যারা র্যাপ সং শুনছে, তো ওনাদের কাছে তো র্যাপ সংগুলো ভালো, তো সেটাকে তো আমরা খারাপ বলতে পারি না। তো আমার কাছে খারাপের সংজ্ঞাটা হলো গিয়ে লেখাটা। আমি এমনও র্যাপ সং শুনেছি জানো দিদি, যেখানে এত সুন্দর লেখা, মানে র্যাপ সং হচ্ছে কিন্তু লেখাটা অদ্ভুত, মানে সমাজের জন্যই লেখা হয়েছে। তো সেটাকে আমি খারাপ কিভাবে বলবো, সেটাকে খারাপ বলতে পারি না। তো কিছু কিছু গান যেটা সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের বাচ্চারা শুনছে, যারা রয়েছেন, ওগুলো প্রচারে বেশি আসছে। তো প্রচারে আসা মানেই কিন্তু সেটা যে চলবে, সেটা সবাই ভালোবাসবে তা নয়। কিন্তু কিছু 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 মানুষ ক্রিটিসাইজ করার জন্য সেগুলোকে শোনে। হ্যাঁ, সেটাই, সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের বিচারটা করতে ফানি হবে। জিনিস হলে, ফানি গান হলে সেটাকে ফান করার জন্যও শোনে, একদম। তার মানে কি সেটাকে স্বাদ নেবার জন্য শোনে না। তো ভালো গানের সেই শ্রোতা কিন্তু রয়েই গেছে ভালো, কারণ আমরা যখন স্টেজে গান করতে যাই, এসব গান তো করি, তো তখন করার পর তো একটার পর একটা অনুরোধ request আসতেই থাকে। তো আমি সেটা বলতে পারবো না যে এই গানগুলো আর শোনা হয় না, দর্শকরা সবাই আছে শোনে। বলেই তো request কিন্তু গুলো ওই যে সোশ্যাল মিডিয়ার জন্য অন্য গানগুলো একটু বেশি ভাইরাল হয়, যেটা ভাইরালের নাম আমরা বলে থাকি। আদারওয়াইজ গান কিন্তু সেই একই জায়গায় রয়েছে। পুরোনো দিনের গানগুলো সবাই শুনতে ভালোবাসে আমার মনে হয়। একদমই তাই, ঠিকই বলেছো শর্মিষ্ঠা। আমি শুনেছি যে তোমার নিজস্ব অ্যালবাম রয়েছে। হ্যাঁ, আমরা তো গজল শুনলাম, আমরা একটু অ্যালবামে যাব কি? একদম। অ্যালবামের কথা যেহেতু এসছে, আমার অ্যালবামের প্রেরণাটাও আমার হাজবেন্ড। আমি ছোটবেলা থেকে একটা আশা ছিল যে আমার নিজস্ব গান হবে, কিন্তু সেটা কিভাবে হবে সেটা জানা ছিল না, কিভাবে করব, কিভাবে হবে বা সেরকম কিছুই জানা ছিল না। তো সেই ইচ্ছাটা বিয়ের পর প্রকাশ করা। এবং সত্যি কথা, আমার ফ্যামিলি, মানে শুধু মানে আমার হাজব্যান্ডের কথা বলবো না, আমার লেট শ্বশুরমশাই শ্রী হারাদন ঋষি দাস, বাবাও আমাকে অনেকটা সাপোর্ট করেছেন। কারণ মেয়েরা কি হয়, পরিবার থেকে শিখে আসে, নিজের মা বাবা, আমার মা বাবা আমাকে শিখিয়ে গড়িয়ে তুলেছে, আমাকে গান গাওয়ার জন্য প্রস্তুত করেছে। এবার সেটাকে আমি সামনে কি করে আনবো, সেটা যেহেতু আমার একটা গৃহিণী যখন হয়ে যায়, তখন সেই দায়িত্বটা কিন্তু মা বাবার থাকে না। মা বাবা তো আমাকে তৈরি করে দিয়েছে, আজকে গান করছি, আমার বাবা দিলীপ দেব, আমার মা মঞ্জু, এখানে নাম না নিলে হয় না। তো ওনাদেরও অসংখ্য ধন্যবাদ, আমাকে গাওয়ার জন্য আজকে প্রস্তুতি ওনারাই করে দিয়েছেন। আর সেই প্রস্তুতিটা যে করে দিয়েছেন, এরপর যে গাওয়াটাই যে তোমাদের সামনে বসে গাইছি, সেটার জন্য বাড়ির সহযোগিতাটা একদম, আমার শাশুড়ি মা, আমার বাবা, তারপর হাজবেন্ড রয়েছে, যথেষ্ট সাহায্য আমি ওনাদের কাছ থেকে পাই। আমার মেয়েকেও ছাড়বো না, সেও আমাকে যথেষ্ট সাহায্য করে। আমার গান কোথাও যদি ভালো না লাগে, মা এটা করো না, ওটা করো, মানে এখনই ও সাপোর্ট করছে। তো সেই অ্যালবামের কথায় আসি। অ্যালবামে আমি ছোট করেই বলছি, যেহেতু কথায় গানে তো কথাটা একটু বললেই হয়, সবসময় তো গানই করি। ওর কাছে আমার বলা যে আমার ইচ্ছে রয়েছে, এটা তো বলো একদম অবশ্যই সেটার জন্য। এবার দেখো, বাইরে করব, কলকাতায় করা আমার প্রথম অ্যালবামের গান, তো চট করে তো আর কলকাতায় গিয়ে সব কিছু সেট করে করাটাও তো একটা মানে ইয়ের ব্যাপার। তো তখন সেই সময় আরেকজন দাদার নাম না নিলেই নয়, আমার পিনাক ভট্টাচার্য দাদা সন্তুর প্লেয়ার, পাশাপাশি উনি ফিল্মে মিউজিক ডিরেক্টর, টলিউডের, অনেক ভালো ভালো গান করেছেন, অনেক বড় বড় শিল্পীরা ওনার গানে গান করেছে। তো দাদার সাথে বিভাসেরই পরিচয় ছিল, সন্তুরের সাথে প্রোগ্রাম করেছিল বিভাস, সেই তখন থেকে পরিচয়। সেই সূত্রে, হ্যাঁ, তো বিভাসের সাথে পরিচয় যেহেতু, সেই সূত্রে বিভাসও বললো যে দাদা আমার ইচ্ছে আছে এরকম করা। দাদা যথেষ্ট হেল্প করেছে, দাদার জন্যই বলা যায় যে সেই প্রথম স্টেপটা নেওয়া। তো দাদা যথেষ্ট সাহায্য করেছে। সেই কলকাতায় আমার প্রথম একটি তারার গুনগুন বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, যেখানে 8টা গান রয়েছে।
তো সেখান থেকেই আমি একটা চেষ্টা করছি, একদম। যেখানে সঞ্জীব দা লিরিক্স দিয়েছে, সঞ্জীব দে, আর মিউজিক দিয়েছে দাদা পিনাক ভট্টাচার্য। আচ্ছা। ধরণীর মাটি ধুলায় ধূপ যে ছায়া, গোধূলির শঙ্খ বাজে কোনে সে মায়া, হৃদয়ে আলো ছটায় সাত রঙে এই মিলন, মেলায় মন যে আমার উদাস বাউল গান হতে চায়। ধরণীর মাটি ধুলায় ধূপ যে ছায়া, গোধূলির শঙ্খ বাজে কোনে সে মায়া। যায় চলে যায় জীবনের সময়, যত বিরত এগিয়ে যাবার কোন প্রেরণা। যায় চলে যায় জীবনের সময়, যত বিরত এগিয়ে যাবার কোন প্রেরণা। সৃজনীর কোন খেলায় হারিয়ে যাবার দূর ইশারায় মন যে আমার উদাস বাউল গান হতে চায়। ধরণীর মাটি ধুলায় ধূপ যে ছায়া, গোধূলির শঙ্খ বাজে কোনে সে মায়া। মন খোঁজে মন অজানায় এমন করে অভিসারে, পথ সুদূরে হৃদয় যখন। মন খোঁজে মন অজানায় এমন করে অভিসারে, পথ সুদূরে হৃদয় যখন।
ভীষণ সুন্দর গানটা। এই গানটার পর আবার পরের গানে যাব। আমাদের সময় এখনো দুটো গানের মতন রয়েছে। আচ্ছা, তো আমরা একটু জানবো যে শুনেছি তুমি বাইরে বাংলাদেশেও অনুষ্ঠান করে এসেছো, তো সেখানে দর্শকদের সাড়া কেমন লেগেছে তোমার? বাংলাদেশে তো বরাবরই অনুষ্ঠান করতে গিয়ে একবার আমি, আমার হাজবেন্ড গেছে দুবার, ওর সাথে যাওয়া, আমার যাওয়া, আমি ওখানে ভীষণ ভালো শ্রোতা দেখলাম। বিশেষ করে গজল ওখানে খুব ভালো শোনে। আচ্ছা, মানে ভীষণই ভালো শোনে। এবং সামনেই আবার আরেকটা গজলের প্রোগ্রাম আছে ঢাকায়, তো সেখানে প্রস্তুতিও চলছে। পাশাপাশি আমি আরও অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, আসাম করেছি, কলকাতায় করেছি, ছত্তিশগড় করেছি, শিলচর করেছি। তো সব জায়গায় আমি গজলের ভীষণ মানে শ্রোতা ভালো পেয়েছি। অন্য গান তো অবশ্যই শোনাই, গজলের শ্রোতা মানে আমি ভালো পেয়েছি আমার জন্য। আর যেরকম এতদিনের যে সঙ্গীত জীবন, কিছু কিছু কি মানে সেরকম স্মৃতি আছে যেরকম মনে রাখার মতন? হ্যাঁ, সেরকম স্মৃতি তো অনেক আছে, সুখময় স্মৃতি। একদম একদম সুখময় স্মৃতির কথাই বলছি। সেরকম তো অনেক আছে, বলে শেষ করা যাবে না। তবে দু একটা বিশেষ যেগুলো সেগুলো আমি বলছি। যেহেতু গজল গাই আর আমার গজল শোনা মেহেদি হাসান জিকেই বেশি আমার শুনতে আমি পছন্দ করি, ভালো লাগে মেহেদি হাসান জির গান শুনতে। আর গুলাম আলী জি তো রয়েছেনই, পাশাপাশি আমাদের যারা ইন্ডিয়ান রয়েছে। তো তখন আমি তারিক খান জিকে মেহেদি হাসান জির সাথে বাজাতে দেখলাম, মানে গজলের সাথে যিনি বাজাতেন তবলা, তারিক খান জি রিনাউন্ড আর্টিস্ট, ওয়ার্ল্ড রিনাউন্ড আর্টিস্ট। তো উনাকে আমি সেই উনার সাথে বসে আমি মানে বাজাতে দেখলাম। হ্যাঁ, আর উনি গুলাম আলীজির সাথে বাজাতে দেখলাম। তো সেই জায়গায় উনি আমাদের ত্রিপুরায় একটা অনুষ্ঠানে এসেছিলেন। আচ্ছা, বিভা সোরাই অ্যারেঞ্জ করেছিল সেই প্রোগ্রাম। তবলার, যেহেতু তবলা বাজায়, তবলা বাদককে এনে অনুষ্ঠান উপভোগ করার জন্য এনেছিলেন ওনাকে। তো সেই সুবাদে আমারও দেখা করতে যাওয়া ওনার সাথে। দেখা তো অনেক মানুষদের সাথে আমরা করি, তো আমি সেই হিসাবেই আমার যাওয়া, যে ওনাকে আমি সামনে থেকে পাবো। ওনার একটা গান আছে, সেই গানটাও আমি তুলেছিলাম, কিন্তু কিছু কিছু কথা আমার জানা ছিল না। তো যাই হোক, তারপর উনি আমাকে বললো যে বেটা ক্যা করতে হো, ক্যা শোনাতে হো, তুম ক্যা গাতে হো। তো আমি বলেছিলাম যে আমি গজল গাই আর ভীষণ ভালো লাগে, ওনারও সুরের কিছু গজল রয়েছে। তো উনি বলছে হ্যাঁ ঠিক হ্যাঁ এক শোনাও ফির। মানে হোটেলে উনি বসাচ্ছিলেন, তো সেখানে ওনার তবলা সারাই করা হচ্ছিল, মানে তবলাটা একটু করা ছিল। সেখানে আমাদের এখানে একজন কারিগর ছিলেন হোটেলের রুমে, আর আমি ছিলাম, আর উনি ছিলেন তখন ওনার সামনে করা, একদম বসা। রঞ্জনদা ছিল সেখানে কারিগর, মনে পড়েছে। তো দাদার সামনেই আমি বসা, আর তারিকাজি বসা, আর কেউ ছিল না। আমার তো মানে ভীষণ এক্সাইটেডও, প্লাস একটা ভয় কাজ করে না ভিতরে। উনি বলছে গান শোনানোর জন্য। তো তুমি কি শুনিয়েছিলে? হ্যাঁ, শুনিয়েছিলাম। তো শুনিয়েছিলাম, তারপর উনি শুনে কিছুক্ষণ চুপ করলেন। আমি বলছি এই যা, এটা অনেক বড় একটা পাওয়া। উনি বলছে তুম यहाँ के लोग ये सब सुनते हैं, मतलब ये तो हमारा वो गाना है ये, मतलब परवेज मेहदी জির একটা গান শুনিয়েছিলাম আমি। শর্মিষ্ঠা, আমরা একদম শেষের দিকে যেতে এসেছি, আমরা কি ছোট করে একটা বাংলা কিছু শুনবো, তারপর একদম শেষের গানে যাব? একদম একদম ঠিক আছে। তো সেটাই, এটা বলে শেষ করে নিই। সেটাই আমার জন্য বিরাট বড় পাওনা যে ওনাকে আমি সামনে পেয়েছি। পাশাপাশি উনি আমাকে যে গজলের কথা বলেছিলাম, যে উনি একটু লিরিক্সটা ঠিক করে দিয়েছেন, তো সেই লিরিক্সটাও উনি আমাকে ঠিক করে দিয়েছিলেন সেখানে, যেটা এটা আমার জন্য ভীষণ একটা পাওনা। অবশ্যই। তাহলে ওনার যে গানটা উনি আমাকে ঠিক করে দিয়ে গেছিলেন, পাঞ্জাবি গীত একটা, সেটাই করছি তাহলে। तेरे बाजू सजना दिल नहीं ओ लगना, दिल नहीं ओ लगना, हसा तेनू लबना पे तूने सानू लबना, तूने सानू लबना, माही रे ना जावे परदेस, बुरिए मैं जाना परदेस, मैं जाना
सत्या नैया जो बनते रंदिए बहार में, रंदिए बहार में माही वे ना जावे परदेस घूरिए मैं जाना परदेस मैं जाना तेरे नाम माही वे ना जावे परदेस घूरिए मैं जाना परदेस। বাহ, অসাধারণ! এই সুযোগে আমরা গানটা শুনতেও হ্যাঁ, পেয়ে একদম, গেলাম। একদম। এটা রেশমাজির হ্যাঁ গান। হ্যাঁ, আর ভীষণ সুন্দর। পারভেজ মেহেদি আর লিখেছে। একটা এত সুন্দর একটা আবেশ আমরা পেলাম শর্মিষ্ঠা, মানে আসলে অনেক কথা তো বাকি রয়ে গেল, অনেক গান, ভালো ভালো গান শোনাও কিন্তু তোমার কাছ থেকে বাকি রয়ে গেল। আশা করব এরকম একটা অনুষ্ঠানে আবার তোমাকে আমরা আমাদের সঙ্গে পাবো। একদম। আসলে কি জানো তো, সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন, সেই। সব কিছু আছে বলেই হয়তো আমরা জীবনটাকে উপভোগ করি, তাই না? কিন্তু আমরা যদি সুরে সুরে থাকি, আমরা যদি গানে গানে থাকি, তাহলে কিন্তু আমাদের যে কোনো বাধাই আমরা খুব সহজেই একদম, একদম। অতিক্রম করে যেতে পারবো। আজকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ গানে যাব, কিন্তু তার আগে সঙ্গতে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের ছাড়া মনে হয় না এই সত্যি পর্যায়ে তাই, আমরা সত্যি অনুষ্ঠানটা তাই। নিয়ে যেতে এই পারবো। সাপোর্টটা ছাড়া তো গাওয়া একদমই সম্ভব না। একদম, একদম। আর আমি দূরদর্শন ত্রিপুরাকেও অনেক অনেক ধন্যবাদ জানাবো, আজকে এই সুযোগটা আমাদের দিয়েছে বসে কথা বলে গান করার। গান তো সবসময় আমরা করি, কথায়ও গানে, এটার অনুষ্ঠানে বসে গান করার একটা মজাই আলাদা। একটাই আলাদা। আর তার সাথে আমাদের দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, আবার দেখা হবে। আর যেতে যেতে আমরা তোমার গলায় ওই যে ত্রিপুরার একটা গান শুনি। একদম যেটা একদম। তুমি হ্যাঁ, এটা বলেছিলে, আমার হ্যাঁ। নতুন রিলিজ হয়েছে, ত্রিপুরার কে ডেডিকেট করে আমার এটা আচ্ছা, করা। হ্যাঁ। দেখি তোমাদের এটা দিয়ে কেমন আমাদের লাগে। অনুষ্ঠান একদম, আমরা একদম। শেষ করব। এটারও মিউজিক ডিরেক্টর পিনাক ভট্টাচার্য আর লিরিসিস্ট পীযুষ দা লিরিক্স করেছেন। কতবার এঁকেছি তোমায়, কতবার এঁকেছি তোমায়, কতবার এঁকেছি তোমায় স্বপ্নের রণতলিতে, আমার সাজানো প্রেম সাজানো জীবন ফিরে পাই এই ধুলিতে। ত্রিপুরার বসে তুমি, ত্রিপুরার চোখের মনি, তোমাকে জড়িয়ে ধরে আমার এই জীবন খালি। কতবার এঁকেছি তোমায়, কতবার এঁকেছি তোমায়।
বন্ধুরা হাত বাড়িয়ে